আসসালামু আলাইকুম, আমি তৌফিকুল। আমাদের গল্প ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। যারা আমার চ্যানেলে আছেন তারা অনেকেই জানেন যে আমি রিসেন্টলি রোমানিয়ার ভিসা পেয়েছি এবং প্রায় 2.5 মাস যাবৎ আমি দিল্লিতে আছি, দিল্লিতে অবস্থান করছি। তো সব দিক মিলেই আমার সাথে আমার এজেন্সির পাশাপাশি চলাফেরাতে, মসজিদে অথবা খাবার খেতে যে অনেকের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, তাদের সকলের ইন্টারভিউ সম্বন্ধে কিছু ধারণা নিয়েছি। আসলে আমি ওই রকমের ইউটিউবার না যে যারা কন্টেন্ট ক্রিয়েটর, আমি আসলে ওই ধরনের কিছু পারি না, বা আমি আসলে ওই ধরনের কিছু আসলে করার মানে ইচ্ছাও নেই। আমি যদি নিজের অভিজ্ঞতা থেকে বা আমি যদি আমার পারিপার্শ্বিক অবস্থা থেকে আমি আপনাদের কিছুটা হেল্প করতে পারি, এই হচ্ছে আমার মানে অভিপ্রায়। তো আমি অলরেডি 2টা ভিডিও করেছি, আপনারা যারা দেখেছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি। অনেকে ভালো ভালো কমেন্ট করেছেন, অনেকে জানতে চেয়েছেন, আমি তাদের সাথে কমেন্টে রিপ্লাই করেছি। আসলে আমি 3টা ভিডিও করার কথা বলেছিলাম। তো আমি আসলে দেশের এই রাজনৈতিক অস্থির অবস্থা ছিল, পাশাপাশি পরবর্তীতে বন্যা, এই সিচুয়েশনে আমার কাছে আসলে ভিডিও করাটা যৌক্তিক মনে হয়নি। তো যেহেতু এখন একটি স্থিতিশীল অবস্থায় চলে এসেছে, সেজন্য ভাবলাম যে এখন নতুন যে নতুন যে প্যাটার্নে প্রশ্ন করতেছে গত প্রায় 1 মাস যাবৎ, আমি আসলে সেই প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী আপনার সাথে আলোচনা করব যে এখন কী রকমের প্রশ্ন করতেছে এবং ইন্টারভিউ দিতে গিয়ে আপনাদের অ্যাটিটিউড কী, কেমন থাকে বা কেমন থাকা উচিত, আর হচ্ছে যে ভিসা রেশিও। আচ্ছা, এখন আসি মূল যে টপিকটা, সেটা হচ্ছে যে বর্তমানে কি ধরনের প্রশ্ন করে। তো আমি আপনাদের আগের পর্বে বলেছিলাম যে আমাকে কি প্রশ্ন করেছিল বা আমাদের সময় কি প্যাটার্নে প্রশ্ন করেছিল। তো বর্তমানে যে ধরনের প্রশ্ন করতেছে তার আগে আমি একটু রিভাইজ করি আমরা আমাদের সময় কি প্রশ্ন করেছি, কারণ সেই প্রশ্নগুলো আপনাদের দরকার হতে পারে। যেমন আমাদের সময় প্রশ্ন ছিল একদম কমন প্রশ্ন, প্রথমেই কুশল বিনিময়ের পরে প্রথম প্রশ্ন ছিল হোয়াটস ইউর নেম। তারপরে জিজ্ঞেস করতো হাউ ওল্ড আর ইউ। তারপরে প্রশ্ন করতো আর ইউ ম্যারিড, যদি বলতেন ইয়েস তাহলে বলতো যে ডু ইউ হ্যাভ এনি চিলড্রেন। তারপরে আপনার কাজের সম্বন্ধে জিজ্ঞেস করতো যে হোয়াটস ইউর কোম্পানি নেম, হু ইজ দ্য ডিরেক্টর অফ ইউর কোম্পানি, হোয়াটস ইটস লোকেটেড, বা হোয়াটস ইউর জব ইন রোমেনিয়া, হোয়াই ইউ চুজ ইন রোমেনিয়া, তোমার এক্সপিরিয়েন্স কত বছরের, হাউ মেনি এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ। তারপরে প্রশ্ন ছিল এরকম যে ইফ ইউ গেট এ চান্স টু মুভ ইলিগেলি সেন্ট্রাল ইউরোপ, ডু ইউ গো দেয়ার বা উইল ইউ গো দেয়ার, এরকম প্রশ্ন ছিল। বা ডু ইউ হ্যাভ এনি রিলেটিভ অর ফ্রেন্ডস ইন রোমেনিয়া। তো দিন শেষে এইরকম কমন কিছু প্রশ্ন ছিল, আর সাথে ছিল আমি কিভাবে এই রোমানিয়ার সন্ধান পেলাম, আমি কোন এজেন্সির মাধ্যমে কাজ করতেছি, এগুলো খুব রেয়ার ছিল। আর আমি কি কাজে যাচ্ছি আর কাজের অভিজ্ঞতা, বাংলাদেশে কোন কোম্পানিতে কাজ করেছি, আর সেখানে বেতন কত দিত, সেটা আমার জন্য এনাফ কি না। আর তার পাশাপাশি একটা কমন প্রশ্ন ছিল যে রোমানিয়াতে আমাকে কত টাকা বেতন দেওয়া হবে, সেটা ইউরোতে কত, বিডিটিতে কত। তো এই রকমের প্রশ্ন, তো এর মধ্যেই ধরা বাঁধা ছিল। আর বর্তমানে অনেকের কাছে শুনতেছি, বা ম্যাক্সিমাম মানুষের কাছে, যে ওদের প্রশ্নের কোনো প্যাটার্ন, কোনো ফার্স্ট টু লাস্ট কোনোই নেই, কোনো ধারা নেই। ওরা ফার্স্টে যে আপনি জিজ্ঞেস করতে পারেন হোয়াই ইউ চুজ ইন রোমেনিয়া, একদম ফার্স্ট আপনি ঘাবড়িয়ে যেতে পারেন যে কী ব্যাপার, আমার নাম জিজ্ঞেস করলো না, প্রথমে জিজ্ঞেস করে বসলো যে আমি কেন রোমানিয়া চুজ করলাম। অথবা জিজ্ঞেস করতে হোয়াটস ইউর কোম্পানি নেম, হু ইজ দ্য ডিরেক্টর অফ ইউর কোম্পানি। তো এগুলোও কমন প্রশ্ন, আগের প্রশ্ন ছিল। তো এখন যে প্রশ্নগুলো ওরা একটু বাড়তি করতেছে সেটা হচ্ছে তুমি যে কাজে যাচ্ছ সে কাজ সম্বন্ধে 3-4টা বৈশিষ্ট্য বলো। তো এটা একটু ক্রিটিক্যাল, কারণ আমরা এমনিতেই সবাই তো আসলে ইংলিশে খুব একটা এক্সপার্ট না। তো সেই ক্ষেত্রে আমরা
ওই প্রশ্নগুলো যেহেতু আমাদের কাছে অনেক কঠিন ছিল, এই প্রশ্নগুলো আমাদের কাছে যে একটু ওইটার থেকে বেশি কঠিন হবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আচ্ছা, তারা প্রশ্ন করতেছে যে তোমার কোনো বন্ধু বান্ধব আছে কি না রোমানিয়াতে। আপনি যদি বলেন না, তাহলে সে আপনাকে পাল্টা প্রশ্ন করতে পারে, কেন, তাহলে তুমি কেন যাবে রোমানিয়াতে, কেউ যদি তোমার না থাকে, তুমি কোথা থেকে তুমি এটা পেলে, এই ঠিকানা বা এইখানে তুমি কীভাবে অ্যাপ্লাই করলে। যদি আপনি উত্তর দেন যে আমার এজেন্সির মাধ্যমে, তখন আপনি প্রশ্ন করতে হবে এজেন্সি বাংলা টাকায় কত টাকা নিচ্ছে, এজেন্সি ইন্ডিয়ান টাকায় কত নিচ্ছে, অথবা এজেন্সি ইউরোতে কত নিচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এগুলো আমাদের কাছে আননোন প্রশ্ন, আমরা আসলে ওই ধরনের উত্তর দিতে পারি না যে আমাদের কত খরচ হচ্ছে। একটা সময় আমরা যখন প্রিপারেশন নিয়েছিলাম তখন আমাদের একটা সময় ছিল যে আমরা শুধু খালি বলতাম যে আমাদের অ্যাম্বাসি ফি দিচ্ছি, আমাদের ইন্স্যুরেন্স ফি দিচ্ছি, আমরা ঢাকা টু দিল্লি, দিল্লি টু ঢাকা যে ফেয়ারটা এটা দিচ্ছি, আর ভিসা পেয়ে গেলে আমরা ঢাকা টু রোমানিয়া যে এয়ার টিকিট, সেই টিকিট, এই টোটাল যে ব্যাপারটা হচ্ছে। এখন ওরা প্রশ্ন করতেছে যে আপনি আপনার এজেন্সিকে কত টাকা দিচ্ছেন, তো আপনি এটার ক্ষেত্রে কি উত্তর দিবেন। তো এটা নিয়ে অনেকের মধ্যে অনেকটা আছে যে এখনও পর্যন্ত, কারণ এটার আবার যদি ব্যাখ্যা চায়, তাই এটা আমি এখনও জানি না আসলে কি উত্তর আপনারা দিবেন বা কি উত্তর আপনাদের এজেন্সি শিখাচ্ছে, আমি জানি না। এর পাশাপাশি আপনি যদি কনস্ট্রাকশন ওয়ার্কার হন, তাহলে সেই কনস্ট্রাকশন ওয়ার্কিংয়ে আপনার কি এক্সপিরিয়েন্স আছে তার সম্বন্ধে জানতে চায়। আপনি যদি ওয়্যার হাউস আপনার কাজ হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি ওয়্যার হাউসে আপনি কোন সেক্টরে কাজ করেন। কারণ একটা ওয়্যার হাউসে শুধু খালি আপনার মাল উঠানো মাল নামানোই কাজ না, আরও কিন্তু 2-4টা কাজ আছে। বা অথবা আপনি কি ওই যদি ড্রাইভার হন, আপনার ড্রাইভিং এক্সপিরিয়েন্স কত বছরের। আপনাকে এখন ওরা সিম্বল দেখায় যে কোনটা কিসের সিম্বল। যেমন আমার সাথে প্রায় 24 জন ছিল ড্রাইভার, ড্রাইভিং ওদেরই ছিল, মানে পেশা ছিল। সেই ক্ষেত্রে ওদের 5-7 জন ছাড়া প্রত্যেকেই আপনার ওই সাইনগুলো দেখাইতে পারেনি, এ হচ্ছে বিষয়। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যারা রোমানিয়াতে যেতে চাচ্ছি, তারা আমাদের আগের যে আমি ভিডিও করেছি সেই প্রশ্নগুলোর পাশাপাশি এখন কি, কেন, কিভাবে, এই প্রশ্নগুলো আপনাদের শিখতে হবে। কারণ এই প্রশ্নগুলো আপনারা না শিখেন তাহলে কোনো মতেই ভিসা এখন দিচ্ছে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি আগের পর্বে বলেছি যে আমরা আসলে কি অ্যাটিটিউড আমরা ওখানে প্রদর্শন করব, কি ওরা আমাদের সাথে যেই অ্যাটিটিউড করলে আমরা আসলে বুঝতে পারবো যে ওরা আমাদের প্রতি পজিটিভ। সেই বিষয়গুলো হচ্ছে এইরকম যে আপনি যখন ইন্টারভিউতে যাবেন, আপনি নড়াচড়া কম করে আপনি শুধু খালি ওনার চোখের দিকে তাকিয়ে থাকবেন। আর হচ্ছে যে মাইক্রোফোনের মাধ্যমে ওনারা কথা বলে, সেই মাইক্রোফোনেতে আপনার কানটা থাকবে। কারণ আপনি যদি ভুল শোনেন, আপনাকে ওরা নেক্সট টাইম আপনাকে বলবে, কিন্তু একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হবে আপনার প্রতি। তো সেই ক্ষেত্রে আপনি আই কন্টাক্ট ওনাদের দিকে রাখবেন। হ্যাঁ, চোখে চোখ না রাখতে পারেন, আপনি ওনার বডি ল্যাঙ্গুয়েজ দিকে রাখতে পারেন, উনি কী করতেছে। আর মুখে একটা মিষ্টি হাসি রাখবেন, যে মিষ্টি হাসি দিয়ে আপনি বোঝাতে পারবেন যে আপনি পজিটিভ। বা ওইখানে আপনি প্রত্যেকটা প্রশ্ন শর্টভাবে আপনি দেওয়ার ট্রাই করবেন, সেটাকে অনেক বড় করে না। হ্যাঁ, স্মার্ট অ্যান্সার, যেটাকে খুব বড় না হলেও ছোট না, অ্যাটলিস্ট ছোট না, খুব বড় না হলেও ছোট না, এরকম। তো যাই হোক, তো আপনার ওনাদের সাথে যখনই আপনি উত্তরটা দিবেন তখন মুখে একটু মিষ্টি হাসি দিয়ে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি না বুঝেন, ওনাদের রিপিট এগেইন বললে ওনারা আপনাদের আবার বুঝিয়ে বলবে। আর হচ্ছে একবারে বাবু সেজে যাওয়ার মতো কোনো ব্যাপার নেই এখানে। আপনি নর্মাল গোল গলার টি শার্ট অথবা কলারওয়ালা টি শার্ট যেটাই পরেন, একটা পরিষ্কার একটা টি শার্ট পরবেন। শার্টের থেকে টি শার্টটাই বেটার। আর অবশ্যই কোনো দামি ব্র্যান্ড যেন না থাকে, যে এখানে পুমা লাগানো, অ্যাডিডাস লাগানো, এরকম কিছু না, জাস্ট নর্মাল। যদি বাংলাদেশে ইজি ব্র্যান্ডও হয় তাও চলবে, কারণ ওনারা ইজি চিনে না। বা তানজিম পরেন অথবা ক্যাটসাই পরেন অথবা যে কোনো ব্র্যান্ড পরেন, বাংলাদেশ ব্র্যান্ড ওরা চিনে না। কিন্তু বিশ্বব্যাপী যেসব ব্র্যান্ডগুলো আছে ওই ব্র্যান্ডের কোনো লোগো ওরা তো জানবে না, যেটা আমি বাংলাদেশ থেকে 500 টাকাতে কিনছি বা 200 টাকাতে কিনছি, ওরা জানবে না। ওরা জানবে এর লোগো মানে অনেক দামি কিছু পড়ছে। আপনি সিম্পল দেবেন কিন্তু নিট অ্যান্ড ক্লিন। আচ্ছা,
যদি দাড়ি থাকে মুখে একটু বড় বড় দাড়ি রাখবেন, যে আপনি ওখানে লেবার হিসাবে যাচ্ছেন এটা যেন বুঝে, আপনি স্টুডেন্ট না। আর ওদের সাথে হ্যাঁ ইংলিশ, স্পষ্ট ইংলিশে কথা বলবেন, কিন্তু একবার প্রপার ইংলিশ না, এবং ওনারা বোঝে যে আপনি ওখানে কাজ করতে যাচ্ছেন, আপনি কোনো আইএলস করা আপনি কোনো ছেলে না। আর সর্বোপরি আপনার ভাগ্যে যদি থাকে, যদি আপনার সব কিছু ওরা পছন্দ করে, আপনাকে ভিসা দেবে। এবার আসি ভিসা রেশিওর দিকে। আমরা যখন গত জুন মাসে দিয়ে গিয়েছিলাম তখন ভিসা রেশিও 15% মতো ছিল। আসলে যারা ভিসা পায় তারা আসলে ম্যাক্সিমাম আপনার আর ওই কাজের চাপে আর আপনার বা ওই এজেন্সির চাপে আর যোগাযোগ করতে পারে না, বা মানুষের সাথে যোগাযোগ মানে কানেক্টিভিটি করতে পারে না। আর যারা ভিসা না পাচ্ছে তারাই হচ্ছে আপনার ফেসবুকে ফলো করে বা বিভিন্ন গ্রুপে ফলো করে দিচ্ছে যে ভিসা হচ্ছে না এই সেই। ভাই হ্যাঁ, ভিসা রেশিও কমেছে এখন। ভিসা রেশিও গত মাসে দেখলাম, মানে যাদের সাথে কথা বলেছি বা আমি বেশ কয়েকবার আমার এজেন্সির থ্রুতে আমার এখানে যাওয়া হয়েছে, তো ওই অ্যাম্বাসিতে, তো সেক্ষেত্রে দেখলাম যে তুলনামূলক বাংলাদেশিদের ভিসা রেশিও অনেক কম, ইন্ডিয়ানদের রেশিও ভালো 50+, 60+, আর নেপালিদের ভিসা রেশিও 90+। ওদের যেসব ভিসাগুলো হচ্ছে না তারা ধরেন একবারে নিদারুণ, ওরা কিছুই পারে না দেখে ওদের হচ্ছে না। আর ইন্ডিয়ানদের ভিসাও যে 100 বিষয়টা এমন, ইন্ডিয়ান ভিসা 50-60%, কারণ ইন্ডিয়ানরা ম্যাক্সিমাম ইন্ডিয়ান যারা আছে তাদের মধ্যে আপনার ওই পাঞ্জাবের লোকজন সবচেয়ে বেশি যায়। পাঞ্জাবের লোকজন আমি আসলে জানি না যে ওরা আসলে ওয়েল এডুকেটেড না কি, আসলে ওরা কি আসলে ব্যাপারটা আমি জানি না, কিন্তু ওরাও 50-60% পাচ্ছে। আর বাঙালিদের ক্ষেত্রে সেই রেশিওটা এখন 15% দিয়ে কমে এখন 10%-এ চলে এসেছে। 10% বিলো 10% হতে পারে। তো এই বিলো 10% হওয়ার মানে এই না যে আপনি আসলে ভয় পাওয়ার কিছু। আপনি যদি সৌভাগ্যবান হয়ে থাকেন, আপনি যদি ভালো ইন্টারভিউ দিয়ে থাকেন, আপনার কাগজপত্র যদি ঠিক থাকে, আপনি ওই 10 জনের একজন হতে পারেন, 100 জনের 10 জন আপনি হতে পারেন। আপনার কাগজপত্র যদি ঠিক না থাকে, আপনি ওই ভালো ইন্টারভিউ না দিলে আপনার ওই 90 জনের ক্ষেত্রে আপনি থাকতে পারেন। ওই একইভাবে যদি 90%ও ভিসা হতো, আপনার যদি কপালে না থাকতো, তাহলে আপনি সেই 10 জনের ওই 10% ভিসা হচ্ছে না, আপনি তার মধ্যে একজন হতে পারতেন। তো বি পজিটিভ চিন্তা ভাবনা করেন। আর একটা কথা আপনাদের সবার উদ্দেশ্যেই বলছি, যে ওই টুকটাক ইংলিশ পারলে বর্তমানে ভিসা হচ্ছে না। আমি জানি না যে অক্টোবর থেকে নাকি নতুন কনসুলেট টিম আসবে, নতুন অ্যাম্বাসিডার আসবে, তখন হয়তো বা ভিসা রেশিও বাড়তে পারে। কিন্তু এই যে যারা আছে তারা এখন আপাতত খুব স্ট্রিক্টভাবে ওনারা কাজ করতেছে। ওনারা যথেষ্ট কাগজপত্র যাচাই বাছাই করতেছে। ওনাদের বিন্দু পরিমাণ সন্দেহ হলেই ওনারা আর্টিকেল 27 মেরে দিচ্ছে। আর্টিকেল 27 মানে হচ্ছে সন্দেহজনক, তার মধ্যে বিভিন্ন ধারা আছে, বিভিন্ন ধারার মধ্যে যেই ধারা আপনাকে সন্দেহজনক হবে সেই ধারা ওনারা আপনার ওই বলে দেবে। তো আমি বিশ্বাস করি আপনারা যারাই রোমানিয়ান ইন্টারভিউ দিতে যাবেন, যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন, তারা এখন থেকেই প্রস্তুতি নিন, ভালোভাবে ইংলিশটা একটু আয়ত্ত করুন। এখানে ভাই আপনার ক্লাস 6-7 বা ক্লাস 5 বেশি কোনো ইংলিশ এখানে লাগে না। শুধু খালি প্রশ্নটা বুঝুন, উত্তরগুলো নিজে তৈরি করুন, আর হচ্ছে অ্যাটিটিউডটা ওই ভিতরে গিয়ে ঠিক রাখবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি নেক্সটে আমি আসলে আরেকটা ভিডিও করব যে দিল্লিতে কীরকম থাকা খাওয়াতে খরচ পড়ে এটা নিয়ে। তো আপনারা যারাই যান কমপক্ষে 30 দিন থেকে 40 দিনের একটা প্রিপারেশন নিয়ে যাবেন, কীরকম খরচ হয় সেটা মোটামুটি একটা ধারণা আপনাদের দিব। আমি আসলে আমি আমার প্রয়োজনে, এজেন্সির প্রয়োজন আমার বেশি থাকতে হচ্ছে। আমি হয়তোবা আর খুব বেশি দিন নেই, হয়তোবা আর 2-4 দিন থাকবো, আর তারপরে আমি বাংলাদেশে চলে যাব। সেখানে গিয়ে আমার অলরেডি ওই বিএমইটি কার্ডে সব কিছু রেডি হয়ে গেছে। আমি যাওয়ার পরে আমি ওই ক্লাস করে ফিঙ্গার দিয়ে আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি আমার কাগজপত্র সব কিছু আমি রেডি করব। আর আপনারা যারাই রোমানিয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন, একটু ভালো করে প্রিপারেশনটা নেবেন। আর আমি বিশ্বাস করি যে আপনারা চেষ্টা করলেই পারবেন। আপনারা মানে যে কোনো বিষয়ে যদি মনে করেন যে এই অধম আপনাদের কোনো বিষয়ে হেল্প করতে হবে, সরাসরি এখানে কমেন্ট করবেন। আমার এই জায়গায় কমেন্ট করলে আমি রিপ্লাই দিই, আমি রিপ্লাই করতে বাধ্য। কারণ আমি এমন বড় ইউটিউবার হয়ে যাইনি যে আমার কোটি কোটি ভিউ হচ্ছে, আমি এই করছি সেই করছি। আসলে আমি এইগুলো আমি করতামও না।
আমি বিভিন্ন গ্রুপে পোস্ট করেছি, তারা আমার পোস্ট অ্যাপ্রুভ করে না। তাদের আমি সরাসরি মেসেজ করলাম যে ভাই আমি তো গ্রুপের এই ব্যাপারে এমন এমন করতেছি। তারা আমাকে একজন উত্তর দিল যে ভাই সব বিষয়ে আমরা সব কিছু করতে পারি না। আসলে এই জন্য হচ্ছে আসলে এই ব্যাপারটা, আমার আসলে সাবস্ক্রাইবারেরও খুব দরকার নেই, বা আমার ওইরকম, আপনাদের যাদের প্রয়োজন যে না এই ভাইটাকে দিয়ে আপনাদের ন্যূনতম কোনো উপকার হবে, তাহলে এই অধমকে আপনারা স্মরণ করবেন, আমি সাথে সাথে আপনাদের রিপ্লাই করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।